গত পর্বে এক অত্যন্ত সুকৌশলী এক পকেটমারের সাথে পরিচয় ঠিক বলা যায় না, দেখা হয়েছিল শিউলির। সেই বাচ্চা পকেটমারটা শিউলির জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, চলুন আজকে সেটাই দেখব আমরা। এরপর থেকে শিউলির সময় পেলেই বাস স্টেশনে এসে সে বাচ্চা পকেটমারকে খুঁজে বের করত। গায়ের রং শ্যামলা, মাথার চুল ধুলি ধূসরিত, নীল রঙের একটা প্যান্ট, সবুজ রঙের একটা চেক শার্ট আর খালি পা। ছেলেটার চোখে কেমন যেন একটা উদাস উদাস ভাব। কেউ দেখলে হয় কবি নয়তো শিল্পী বলে সন্দেহ করতে পারে, কিন্তু কোনোভাবেই পকেটমার বলে সন্দেহ করবে না। ছেলেটা ফুটপাতে বসে একটা ঘাস চিবুতে চিবুতেই কিছুই দেখছে না এরকম একটা ভাব করে চোখের কোণা দিয়ে কার পকেট মারা যায় সেটা তীক্ষ্ণভাবে লক্ষ্য করত। যখন একটা ভালো শিকার পাওয়া যেত তখন সে উঠে দাঁড়াতো। শিউলি দেখত গলায় ঝোলানো একটা তাবিজ বের করে সে চোখ বন্ধ করে একবার চুমু খেয়ে নিত, তারপর উদাস উদাস ভান করে হেঁটে যেত। সাপ যেভাবে ছোবল মারে ছেলেটা ঠিক মানুষের পকেটে সেইভাবেই ছোবল মারত। শিউলি তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকেও বুঝতে পারত না কিভাবে চোখের পলকের মাঝে সে পকেটটা খালি করে ফেলেছে। এক কথায় অপূর্ব একটা কাজ। সেদিন ঠিক এইভাবেই শিউলি বাস স্টেশনে বসে পকেটমার বাচ্চাটিকে দেখছে। ফুটপাতে বসে থাকতে থাকতে হঠাৎ সে উঠে দাঁড়ায়। শিউলি দেখলো গলা থেকে তাবিজটা বের করে সে একবার চুমু খেয়ে সামনে এগিয়ে যাচ্ছে। শিউলি আন্দাজ করার চেষ্টা করলো কোন মানুষটার পকেট মারবে, কিন্তু বুঝতে পারল না। সামনে একটা ছোটোখাটো ভিড়, ছেলেটা সেই ভিড়ে ঢুকে যায়। প্রতিবার সে পকেট মারতে যায়, আর শিউলি তখন কেমন যেন ভয়ে ভয়ে থাকে। যদি ধরা পড়ে যায় তখন কি হবে? শিউলি নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, আর ঠিক তখনই ভিড়ের মাঝে একটা হইচই পড়ে গেল। কে যেন চিৎকার করে বলে উঠল, এ পকেট মার, পকেট মার! শিউলির হাত পা ঠান্ডা হয়ে গেল। সর্বনাশ, এখন কি হবে? উঠে দাঁড়িয়ে এগিয়ে কোনো মতে যেটা দেখলো তাতে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা হলো। শুকনো মতন রাগি রাগি চেহারার একটা মানুষ বাচ্চা পকেটমারের চুলের মুঠি ধরে প্রচণ্ড একটা ঘুষি মেরে বসেছে। দেখতে দেখতে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো। শুকনো মানুষটা ছেলেটার চুলের মুঠি ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, শুয়োরের বাচ্চা, হারামখোর, খুন করে ফেলবো তোকে, জানে শেষ করে ফেলবো। এই বলে মানুষটা আবার ছেলেটার মুখে আরেকটা ঘুষি মারল। হাম জলবসন্তের মতো মারপিট জিনিসটাও মনে হয় সংক্রামক। হঠাৎ করে ভিড়ের সবাই মিলে ছেলেটাকে ধরে মারতে থাকে। ইস, কি ভয়ানক মার! দেখে মনে হলো এক্ষুনি বুঝি ছেলেটাকে খুন করে ফেলবে। শিউলি আর সহ্য করতে পারল না। থামান থামান, বন্ধ করেন, কি করছেন? সর্বনাশ, মেরে ফেলবেন নাকি? এসব বলতে বলতে সে ভিড় ঠেলে প্রায় ছুটে গিয়ে ছেলেটাকে আড়াল করার চেষ্টা করলো। এবং ফুটফুটে একটা স্কুলের মেয়ে এভাবে একটা ছুটে আসবে এবং একটা ছেলেকে বাঁচাবে, এইটার জন্য কয়েক সেকেন্ডের জন্যে মার বন্ধ করলো। শুকনো মতন যে মানুষটা ছেলেটার চুল ধরে রেখেছিল সে তার মাথা ঝাঁকুনি দিয়ে শিউলির দিকে তাকিয়ে বলল, কী হয়েছে? আরে ছেলেটাকে মারছেন কেন? মারবো না তো কি কোলে তুলে চুমা খাবো? শালা ব্যাটা পকেট মার! ছেলেটা এই প্রথম কথা বলল। মুখ থেকে রক্তমাখা থুতু ফেলে বলল, কে বলেছে আমি পকেট মার? মানুষটা বলল, আমি বলছি, আমার পকেট থেকে মানি ব্যাগ সরিয়েছিস তুই। আমি? মানি ব্যাগ কোথায়? শালার ব্যাটা, তুই পকেটে ঢুকিয়েছিস, আমি স্পষ্ট দেখেছি। দেখেছেন? ছেলেটা হাতের উল্টো পিঠ দিয়ে নাকের রক্ত পরিষ্কার করতে করতে বলল, মিশা কথা। মানুষটা দাঁত কিরমির করে বলল, যদি বের করতে পারি হারামজাদা। ছেলেটা পিচিক করে আবার রক্তমাখা থুতু ফেলে বলে, আর যদি না পারেন? মানুষটা কোনো কথা না বলে নিচু হয়ে তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। ছেলেটার পকেটে কোনো মানিব্যাগ নাই। 4টা মার্বেল আর একটা ওষুধের হ্যান্ডবিল পাওয়া গেল। মানুষটার চোয়াল ঝুলে পড়ল। হঠাৎ করে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভাঙা গলায় বলল, সর্বনাশ, আমার মানিব্যাগ, আমার মানিব্যাগ কোথায়? ছেলেটাকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তাদের একজন বলল, পকেট মেরেছে পকেট মার, আর খামোখায় বাচ্চাটাকে মারলেন? মানুষটার তখন তার মানিব্যাগের শোকে পাগল হয়ে গেছে। ধাক্কা মেরে ছেলেটাকে প্রায় ফেলে দিয়ে এদিক সেদিক তাকাতে থাকে। মনে হয় সে বুঝি মানুষের মুখের দিকে তাকেই আসল পকেট মারকে ধরে ফেলবে। মানুষটা চলে যেতে চাইছিল। ছেলেটা লোকটার শার্টের কোনা ধরে ফেলল। মুখ শক্ত করে বলল, আপনি আমাকে মিছিমিছি মারলেন কেন? একটু আগেই যারা ছেলেটাকে ধরে এক ঘা লাগিয়েছে তাদেরই কয়েকজন মনে হলো ছেলেটার পক্ষ নিয়ে
শুকনো মানুষটাকে দুই এক ঘা লাগাতে পারলে ভালো হয়, এরকম একটা ভাবভঙ্গি করছিল। মানুষটা শার্টের হাতা গুটিয়ে বলল, এই যে ভদ্রলোক, এই ছেলেটাকে মিছিমিছি মারলেন কেন? এখন আপনাকে দেই ধরে একটা। শুকনো মানুষটা দাঁত মুখ খিচিয়ে বলে, আমি মিছিমিছি মারি নাই, ওই হারামির বাচ্চার সাথে তার দলবল আছে, তাদের হাতে আমার মানিব্যাগ সরিয়ে দিয়েছে। কখন সরালো? আপনি না ধরে রাখলেন? আপনারা তো দরদ কেন? আপনি দলের লোক নাকি? কি কি বলতে চান আপনি? আমি পকেটমার? আপনার এত বড় সাহস? দেখতে দেখতে মানুষগুলো ঝগড়া লাগিয়ে দিল। এই ফাঁকে শিউলি ছেলেটার হাত ধরে টেনে বের করে আনে। অল্প সময়ের মাঝে ছেলেটাকে শক্ত মার দেওয়া হয়েছে। ছেলেটার নাক মুখ দিয়ে এখনও রক্ত ঝরছে, হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলেটা মাটিতে পিচিক করে থুতু ফেলে শিউলির দিকে তাকিয়ে বলল, মানুষের মনে কোনো মায়া মহব্বত নাই। শিউলি চোখ পাকিয়ে বলল, মানিব্যাগটা কী করেছো? ছেলেটা খুব অবাক হয়ে গেছে, সেই রকম ভান করে বলল, কোন মানিব্যাগ? যেটা তুমি পকেট মেরেছ। আমি আমি পকেট মেরেছি? হ্যাঁ। শিউলি চোখ ছোট ছোট করে বলল, আমি তোমাকে বহুদিন থেকে লক্ষ্য করি, বুঝেছ? আমি সব জানি। ছেলেটার মুখে হঠাৎ ভয়ের একটা ছাপ পড়ল। কাপা গলায় বলল, কি জানো? তোমার গলায় একটা তাবিজ থাকে, পকেট মারার আগে তুমি সেটাতে চুমু খাও। ছেলেটার মুখ হঠাৎ হা হয়ে গেল। শিউলি মুখ শক্ত করে বলল, পকেট মেরে তুমি মানিব্যাগ থেকে টাকা সরিয়ে খালি মানিব্যাগটা চিঠির বাক্সে ফেলো, আমি সেটাও জানি। ছেলেটার চোখে মুখে এবার একটা আতঙ্ক এসে ভর করে। হঠাৎ সে ছুটতে আরম্ভ করতে চায়, কিন্তু পায়ে ব্যথা, তাই ল্যাংচাতে ল্যাংচাতে সে বেশি দূর যেতে পারে না। শিউলি পেছন থেকে ছুটে এসে তাকে ধরে ফেলে, শার্টের কলার ধরে বলে, তুমি ভয় পেও না, আমি কাউকে বলবো না। খোদার কসম? খোদার কসম? সান্নিপীরের কসম? সান্নিপীর জিনিসটা কি শিউলি জানে না, তবুও বলে, সান্নিপীরের কসম। ছেলেটা মনে হলো একটু শান্ত হলো। পুরোপুরি নিশ্চিত হলো সেটা অবশ্যই বলা যায় না, তবে ভয়ে ভয়েই শিউলির দিকে তাকিয়ে থাকে। শিউলি বলে, আমি জানি তুমি মানুষটার পকেট মেরেছ, এখন বলো দেখি মানিব্যাগটা কোথায় সরিয়েছ? ছেলেটা খানিকক্ষণ চুপ করে থেকে বলে, তোমার ব্যাগে। আমার ব্যাগে? শিউলি হতভম্ব হয়ে যায়। কি বললে? আমার ব্যাগে? তোমার ব্যাগে। শিউলি ছেলেটার কথা একেবারেই বিশ্বাস করলো না, কিন্তু তবুও তার স্কুল ব্যাগ খুলে ভিতরে উকি দিয়ে হঠাৎ তার শরীরটা জমে গেল। সত্যি সত্যি তার স্কুল ব্যাগের ভিতরে একটা পেট মোটা মানি ব্যাগ। শিউলি হতভাগ হয়ে বলল, আমার ব্যাগে তুমি কেমন করে রাখলে? আমি রেখেছি। তা তো জানি, কখন রাখলা? তুমি যখন আমার কাছে দৌড়ে আসছিলে তখন। ছেলেটা আবার পিচিক করে থুতু ফেলে বলে, মানিব্যাগটা সরাতে না পারলে কপালে দুঃখ ছিল। আর আর যদি কেউ দেখে ফেলতো আমার ব্যাগের ভিতরে মানিব্যাগ? ছেলেটা তখন উদাস মুখে বলে, তাহলে তোমার কপালেও দুঃখ ছিল। শিউলি হতভাগ হয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটা বলল, মানিব্যাগটা দাও, আমি যাই। কি করবে মানিব্যাগ নিয়ে? দেখি লাভ হলো নাকি লোকসান হলো। দিনকাল খুব খারাপ, আজকাল মানুষ পকেটে বেশি টাকা পয়সা রাখে না। শিউলি আর ছেলেটাকে হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে এনে হাজির করেছে। সেখানে দুজন ট্রাফিক পুলিশ কথা বলছে। কাছেই মোটরসাইকেলে একজন পুলিশ অফিসার বসে। ছেলেটা পুলিশকে ভয় পায় মনে হলো। তাদেরকে দেখে হঠাৎ করে কেমন জানি সিটিয়ে গেল। শিউলির কী মনে হলো কে জানে। হঠাৎ পুলিশগুলোর কাছে গিয়ে বলল, এই যে শোনেন। মোটরসাইকেলে বসে থাকা পুলিশ অফিসার বললেন, কি হলো খুকি? শিউলি তার স্কুল ব্যাগে হাত ঢুকিয়ে মানিব্যাগটা বের করে পুলিশ অফিসারের দিকে এগিয়ে বলল, এই যে এটা রাস্তায় পড়েছিল। পুলিশ অফিসারটা মানিব্যাগটা হাতে নিয়ে শীষ দেওয়ার মতো শব্দ করে বললেন, সর্বনাশ, ভেতরে তো অনেক টাকা। শিউলি জিজ্ঞাসা করে, ঠিকানা আছে ভেতরে? পুলিশ অফিসার মানিব্যাগের কাগজপত্র দেখে বললেন, আছে মনে হচ্ছে। মানিব্যাগটা কি পৌঁছে দেওয়া যাবে? অবশ্যই পৌঁছে দেওয়া যাবে। তোমার নাম কি খুকি? শিউলি। আর তোমার? বলে ছেলেটার দিকে তাকিয়ে পুলিশ অফিসার হঠাৎ চমকে উঠলেন, সে কি, তোমার এই কি অবস্থা হয়েছে? ছেলেটা কিছু বলার আগেই শিউলি বলে ওঠে, রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গেছে। একজন ট্রাফিক পুলিশ দাঁত কিরমির করে বলে, এ ব্যাটার রিকশাওয়ালাদের যন্ত্রণায় মরেও শান্তি নেই। পুলিশ অফিসার বললেন, এসো এসো আমার সাথে। ছেলেটা ভয়ে ভয়ে বলে, কোথায়? ডাক্তারখানায়। ছেলেটা জোরে জোরে মাথা নাড়ে,
লাগবে না, ডাক্তার লাগবে না, আসলে বেশি ব্যথা পাইনি, খালি একটু রক্ত বের হয়েছে। ঠিক তো? হ্যাঁ ঠিক, একেবারে ঠিক। বেশ, তা কী নাম বললে? ছেলেটা মুখ থেকে রক্ত মুছতে মুছতে বলল, আমার নাম আজিজ। আজিজ, শোনো, এখন থেকে রাস্তাঘাটে খুব সাবধান। রিকশায় ধাক্কা খেয়েছো বলে বেঁচে গেছো, যদি একটা ট্রাক হতো তবে আর দেখতে হতো না। আর এই যে খুকি, তোমার মানিব্যাগের জন্য একটা রিসিট দিয়ে দিই তোমাকে। রিসিট নিয়ে শিউলি আবার ছেলেটাকে নিয়ে হাঁটতে থাকে। পুলিশ থেকে খানিকটা দূরে সরে গিয়ে ছেলেটা বলে, এই মেয়ে, আমার এত কষ্টের টাকা তুমি পুলিশকে দিয়ে দিলে? শিউলি মুখ ভেঙচে বলল, বেশি কথা বললে না তোমাকেও পুলিশকে দিয়ে দেবো, বুঝেছ? ছেলেটা পিচিক করে থুতু ফেলে বলল, ইস কতগুলি টাকা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আমি গেলাম। কই যাও আজিজ? আমার নাম আজিজ না। তাহলে তুমি পুলিশকে আজিজ বললে যে? পুলিশকে আসল নাম বলে বিপদে পড়বো নাকি? তাহলে তোমার আসল নাম কি? বল্টু। বল্টু? শিউলি হাসতে হাসতে বলে, বল্টু কি কারো কখনো নাম হয় নাকি? আমার বাবা গাড়ির মেকানিক ছিল, তাই আমার নাম রেখেছিল বল্টু। আমার ছোটো বোনের নাম রেখেছিল মোবিল। তোমার বাবা এখন কি করে? জানি না, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তোমার বোন? বল্টু একটা নিঃশ্বাস ফেলে বলে, মরে গেছে, একদিন মাও চলে গেল। তার মানে তুমি একা, তোমার কেউ নেই? বল্টু এবার গম্ভীর মুখে বলে, আমার ওস্তাদজি আছে। ওস্তাদজি? কিসের ওস্তাদজি? পকেট মার স্কুলের ওস্তাদজি। তোমার ওই পকেট মার ওস্তাদজি না থাকলে ভালো ছিল। বল্টু কোনো কথা বলে না। হেঁটে হেঁটে দুজন চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ায়। তখন বল্টু আবার বলল, ঠিক আছে আমি গেলাম। কোথায় যাবে? দেখি কোনো রুটি রোজগার করা যায় কি না। রুটি রোজগার? কিসের রুটি রোজগার? আবার গিয়ে পকেট মারবে? না হলে খাবো কি, করবো কি? শিউলি খপ করে বল্টুর ঘাড় ধরে বলে, আর কোনোদিন যদি পকেট মারো তাহলে ঘাড় ভেঙে দিব। তাহলে আমি খাবো কি? তোমার খাওয়া নিয়ে চিন্তা, চলো আমি তোমাকে খাওয়াচ্ছি। কাজেই সেদিন বাসায় ফিরে রইসুদ্দিন আবিষ্কার করলেন বল্টু নামে 9-10 বছরের শ্যামলা মতন উদাস উদাস চেহারার একটা ছেলে তার বাসায় উঠে এসেছে। শিউলি জানালো ছেলেটা নাকি রিকশা নিচে চাপা পড়ে ব্যথা পেয়েছে, কয়দিন এখানে থাকবে এবং সুস্থ হলে চলে যাবে। শিউলি বল্টুকে সাবান দিয়ে ডলে আচ্ছা মতন গোসল করিয়ে আনলো। বাসায় তার মাপ মতো কোনো কাপড় ছিল না বলে মতলুব মিয়ার একটা লুঙ্গি আর রইসুদ্দিনের একটা পাঞ্জাবি পরিয়ে দেওয়া হলো। পাঞ্জাবি পরার পর দেখা গেল সেটা তার পায়ের পাতা পর্যন্ত চলে এসেছে। নিচে লুঙ্গি না পরলেও কোনো ক্ষতি ছিল না। শিউলি বল্টুর ময়লা জামা কাপড় ধুয়ে বারান্দায় টাঙিয়ে দিল শুকানোর জন্য। রাত্রে খাবার টেবিলে রইসুদ্দিনের দুই পাশে খেতে বসেছে শিউলি আর বল্টু। মতলুব মিয়ার রান্না মুখে দিয়ে বল্টু হতাশ হয়ে মাথা নাড়ল এবং রইসুদ্দিন তখন জিজ্ঞাসা করলেন, কী হয়েছে, মাথা নাড়ছ কেন? 2 নম্বরই রান্না। মতলুব মিয়া বেমেঘ স্বরে জিজ্ঞাসা করল, সেটা আবার কি? যে রান্না মুখে দেওয়া যায় না সেটা 2 নম্বরই, যেটা মুখে দেওয়া যায় সেটা 1 নম্বরই। শিউলি বলল, কষ্ট করে খেয়ে নাও, মতলুব চাচা নাকি 25 বছর ধরে এই রান্না শিখেছে। রইসুদ্দিন ভাত খেতে খেতে বল্টুর খোঁজ খবর নিলেন। মা বাবা ভাই বোন কেউ নেই, একেবারে একা থাকে শুনে জিগ দিয়ে চুকচুক শব্দও করলেন। পড়াশোনা কিছু করেছে কিনা জানতে চাইলে বল্টু বলল, এমনি স্কুলে সে যায় নাই, ওস্তাদজির কাছ থেকে কিছু জিনিসপত্র শিখেছে। শিউলি খেতে খেতে বিষম খেলো। ওস্তাদজির কাছ থেকে কী বিদ্যা শিখেছে সেটা ব্যাখ্যা করলে বিপদ হয়ে যাবে। রইসুদ্দিন জিজ্ঞাসা করলেন, কি শিখেছো ওস্তাদজির কাছ থেকে? এই হাতের কাজ। মতলুব মিয়া সরু চোখে জিজ্ঞাসা করে, কীরকম হাতের কাজ? বল্টু কিছু বলার আগেই রইসুদ্দিন বললেন, আজকাল কত রকমের এনজিও আছে, মেয়েদের কাজকর্ম শেখায়, বাচ্চাদের কাজকর্ম শেখায়, ঠোঙা বানানো, টুকরি বানানো, এইসব আর কি। বল্টু কিছু বলল না, কিন্তু শিউলি কয়েকবার জোরে মাথা নাড়ল। রইসুদ্দিন বল্টুর দিকে তাকিয়ে বললেন, তোমার হাতের কাজ কোথায় দেখাও? আমাদের ওস্তাদের শাগরেদরা এক একজন এক এক জায়গায় যায়, কেউ রেল স্টেশন, কেউ বাস স্টেশন, এইসব জায়গাতে আর কি। আমি বাস স্টেশনে যাই। কীরকম রোজগারপাতি হয়? ঠিক নাই, কখনো বেশি কখনো কম। বল্টু হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে মাথা নাড়ল। আজকালকার মানুষজন আবার পকেটে টাকা পয়সা নিয়ে তো বের হয় না। রাত্রে খাওয়ার পর শিউলি পড়তে গেল। তার নাকি অনেক হোমওয়ার্ক বাকি। বল্টুর কিছু করার নেই, তাই সে বাসায় ঘুরে বেড়াতে থাকে।
বসার ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল রইসুদ্দিন আর মতলুব মিয়া কথা বলছে। বল্টু চলে আসছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। মনে হলো তাকে নিয়েই কথা হচ্ছে। শুনতে পেল মতলুব মিয়া বলছে, ভাই, আমি লাখ টাকার বাজি রেখে বলতে পারি এই বেটা কিন্তু চোর। এইটুকু মানুষ চোর? চোরের বয়স হয় না ভাই, চোরের সাইজও নাই। যারা চোর হয়ে জন্ম, তাদের জন্ম থেকেই তারা চোর। কি বলছো এসব বাজে কথা? আমার কথা বিশ্বাস করলেন না? পোলাটা চোখের দৃষ্টি দেখেন নাই? আমার তো তেমন 19-20 কিছু মনে হলো না। মতলুব মিয়া ষড়যন্ত্রীর মতো গলা নিচু করে বলল, একে বাসার মাঝে জায়গা দেবেন না ভাই, সর্বনাশ করে দেবে কিন্তু। কীরকম সর্বনাশ করতে পারে? এদের বড় বড় চোর ডাকাতদের দলের সাথে যোগাযোগ থাকে ভাই, রাত্রিবেলা দরজা খুলে সবাইকে নিয়ে আসবে। রইসুদ্দিন হো হো করে হেসে বললেন, আমার বাসায় কি আর আছে যে চোখ ডাকাত আসবে? মতলুব মিয়া গম্ভীর গলায় বলল, এইটা হাসির কথা নয় ভাই, যদি ভালো চান তো এই ছেলেকে বিদায় করেন। ছি ছি মতলুব মিয়া, এটা কি বলছো? অসুস্থ একটা ছেলে এসেছে, তাকে বের করে দেব? শরীর ভালো হলে তো সে এমনিই চলে যাবে। ঠিক আছে, যদি বের করতে না চান তাহলে রাত্রে ঘরে তালা মেরে রাখবেন। ছোটো লোকের জাতকে বিশ্বাস নাই একদম। রইসুদ্দিন এবার একটু রেগে গিয়ে ধমক দিয়ে বলেন, মতলুব মিয়া, বড় বাজে কথা বলো তো তুমি, এখন যাও দেখি। মতলুব মিয়া ঘর থেকে বের হওয়ার আগেই বল্টু সরে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মতলুব মিয়া বিশাল হইচই শুরু করে দিল। এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? বল্টু উদাস গলায় বলল, তাহলে কোথায় দাঁড়িয়ে থাকবো? এত বড় সাহস, তুমি লুকিয়ে লুকিয়ে আমার প্রাইভেট কথা শোনো? বল্টু কিছু বলল না, কি বলবে ঠিক বুঝতেও পারল না। মতলুব মিয়া চিৎকার করে বল্টুর হাত ধরে রইসুদ্দিনের কাছে নিয়ে গেল। ভাই, বলেছিলাম না এই ছেলে চোরের জাত, এ দেখেন দেখেন দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনছে। রইসুদ্দিন আমতা আমতা করে জিজ্ঞাসা করে, শুনলে সমস্যা কি? সমস্যা বুঝতে পারছেন না? মাথায় বদমতলব, তাই চোরের মতো কথা শুনছে। মতলুব মিয়ার হইচই শুনে শিউলিও চলে এসেছে। সে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মতলুব মিয়া বলল, তুমি কোথা থেকে ছেলেকে ধরে এনেছো? পরিষ্কার চোর। শিউলি ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কি চুরি করেছে? এখনো করে নাই, কিন্তু মনে হয় করবে। মতলুব মিয়া মুখ শক্ত করে রইসুদ্দিনকে বললেন, ভাই, আমি বলে দিচ্ছি, আপনার টাকা পয়সা মানি ব্যাগ নিয়ে কিন্তু সাবধান। রইসুদ্দিন মতলুব মিয়াকে একটা কঠিন ধমক দিতে যেয়ে হঠাৎ থেমে গেলেন। বল্টু যে টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে, সেখানে একটু আগে তার মানি ব্যাগটা ছিল, এখানে তা নেই। রইসুদ্দিন চমকে উঠে বললেন, আমার মানি ব্যাগ? মতলুব মিয়া 2 লাফ দিয়ে বল্টুকে ধরে ফেলল, চিৎকার করে বলল, এই, বের কর বের কর মানি ব্যাগ। মানি ব্যাগ? কোন মানি ব্যাগ? মতলুব মিয়া দাঁত কিরমির করে বলল, ঢং করবি না বেটা বদমাইশ, তোদেরকে আমি হারে হারে চিনি। রইসুদ্দিন কিছু বলার আগেই মতলুব মিয়া বল্টুর ঢলঢলে পোশাকের ভিতরে সব দেখে ফেলেছে। কোথাও কোনো মানিব্যাগ নেই। টেবিলের নিচে আশেপাশে খুঁজে দেখা হলো, কোনো মানিব্যাগ নেই। রইসুদ্দিন কয়েকবার নিচের পকেটও দেখলেন, ভুল করে ড্রয়ারের মাঝে রেখেছেন কিনা ভেবে ড্রয়ার খুলে দেখলেন। কোথাও না পেয়ে সত্যি সত্যি তিনি এবার দুশ্চিন্ত হয়ে পড়লেন। মাত্র বেতন পেয়েছেন, মানিব্যাগ ভরা টাকা, তাছাড়া নানা রকম দরকারি কাগজপত্র আছে। এখন এই মানিব্যাগ চুরি হয়ে গেলে তো তার অনেক ঝামেলা। মতলুব মিয়া মোটামুটি নিশ্চিত ছিল যে বল্টু সারা শরীর ভালো করে খুঁজলে মানিব্যাগটা পাওয়া যাবে। না পেয়ে সে খুব চিন্তিতও হলো। শিউলির কাছেই দাঁড়িয়েছিল, সে বল্টুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। বল্টু উদাস উদাস চোখে শিউলির চোখের দিকে তাকালো এবং হঠাৎ তার চোখে একটা দুষ্টুমির ঝিলিক খেলে যায়। সাথে সাথে পুরো ব্যাপারটা শিউলির কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সে মুখ টিপে এক পা এগিয়ে এসে বলে, রইস চাচা। কী হলো? আপনার মানিব্যাগ তো ঘরেই ছিল না? চুরি হলে তো এই ঘর থেকে চুরি হয়েছে। চোর তো তাহলে ঘরেই আছে, তাই না? কি বলছো তুমি? বলছিলাম যে মতলুব চাচাকে। মতলুব মিয়া চিৎকার করে লাফ দিয়ে উঠে বলল, কি বললে? কি বললে ছেমরি? তোমার এত বড় সাহস? আপনার পকেটটা দেখি। মতলুব মিয়া রাগে অগ্নিশর্মা হয়ে পকেটে হাত দিল এবং হঠাৎ সে পাথরের মতো জমে গেল। তার মুখ প্রথমে ছায়ের মতো সাদা, তারপর একটু একটু লাল লাল ছোপ, তারপর বেগুনি রং দেখা গেল। রইস মিয়া অবাক হয়ে বললেন, কী হয়েছে মতলুব মিয়া? আম? আমার পকেট? কি তোমার পকেট?
আপনার মানি ব্যাগ। মতলব মিয়া সত্যি সত্যি তার পকেট থেকে রইসুদ্দিনের মানি ব্যাগ বের করে আনলো। রইসুদ্দিন খুব অবাক হয়ে ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে রইলেন। মতলব মিয়া তোতলাতে তোতলাতে বলে, কেমন করে আমি জানি না। মতলব মিয়া, যে মানি ব্যাগের তো আর পাখা নাই যে উড়ে উড়ে তোমার পকেটে চলে গেছে, নাকি আছে? হ্যাঁ, নাই। তুমি কি উদ্দেশ্যে এটা তোমার পকেটে ঢোকালে? আর এই কি উদ্দেশ্যে ছেলেটাকে চোর প্রমাণ করার জন্য এত ব্যস্ত হয়ে গেলে? ভাই বিশ্বাস করে না, আমি কিছু জানি না। তোমার পকেটে আমার মানি ব্যাগ আর তুমি কিছু জানো না? খোদার কসম। তোমার টাকার দরকার থাকলে আমাকে কেন বললে না? আমার মানি ব্যাগ কেন সরিয়ে নিলে? ভাই খোদার কসম ভাই। খবরদার মতলব মিয়া, চুরি চামারি করে আল্লাহ খোদার নাম নিয়ে টানাটানি করবা না। শিউলি মুখ টিপে হেসে বলল, আপনি চিন্তা করবেন না রইস চাচা, আমরা সবসময় মতলুব চাচাকে দেখে দেখে রাখবো। মতলুব চাচা আর চুরি চামারি করতে পারবে না। মতলুব মিয়া বিস্ফোরিত চোখে শিউলির দিকে তাকিয়ে রইল। শিউলি বলল, রাত্রিবেলা মতলুব চাচাকে তালা মেরে রাখলে কেমন হয় রইস চাচা? ঘুমানোর সময় শিউলি বল্টুর ঘাড় ধরে বলল, বল্টু। বল্টু ঘাড় ঝাঁকুনি দিয়ে বলল, ঘাড়ে কেন ধরেছ শিউলি? ঘাড় ছাড়ো। খবরদার, শিউলি বলবি তো ঘাড় ভেঙে দিব। বল শিউলি আপা। ঘাড় ছাড়ো শিউলি আপা। ছাড়ছি, তার আগে বল আর কখনো চুরি করবি? কখন চুরি করলাম আমি? এই যে মানি ব্যাগ এক জায়গা থেকে আরেক জায়গায় সরালি, সেটা কি চুরি হলো নাকি? আমি তো মতলুব চাচাকে একটু টাইট দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, কিন্তু আর কখনো করবি না। করব না। বল খোদার কসম, বল খোদার কসম, বল সান্নিপীরের কসম। বল্টু কিছু না বলে চুপ করে রইল। শিউলি একটা ধমক দিয়ে বলল, কী হলো বল? বল্টু বিড়বিড় করে বলল, সান্নিপীরের কসম। ঠিক আছে, এখন কাছে আয়। বল্টু কাছে আসতেই শিউলি হ্যাচকা টানে তার গলার তাবিজটা ছিঁড়ে দিল। বল্টু আর্তনাদ করে বলল, আমার তাবিজ! তোর আর এই তাবিজের দরকার নাই বল্টু, তুই আর কোনোদিন চুরি করবি না। বল্টু একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা সত্যি সত্যি তার এতদিনের ব্যবসার একেবারে 12টা বাজিয়ে দিল। সান্নিপীরের কসম খেয়ে তাবিজ ছাড়া সে কি আর কখনো পকেট মারতে পারবে? এই দুঃখ নিয়ে বল্টু সেই রাতে ঘুমাতে গেল। একটু সুস্থ হয়ে চলে যাবে বলেছিল বল্টু, কিন্তু এর মাঝে 2 সপ্তাহ পার হয়ে গেছে। বল্টুর চলে যাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ নেই। রইসুদ্দিনও নিজে থেকে কিছু বলতেও পারছেন না। এইটুকু একটা ছেলেকে তো আর ঘর থেকে বের করে দেওয়া যায় না। ছেলেটা আশায় শিউলিও একটা কথা বলার লোক পেয়েছে। দুজনে সারাদিন কুটকুট করে দিনরাত গল্প করে। মেয়েটা অসম্ভব দুষ্টু হলেও ভেতরে কেমন যেন একটা মায়া আছে। মনে হয় ছেলেটাকে একটু আদরও করে। বল্টু বাসায় থাকায় রইসুদ্দিনের আরেকটা লাভ হয়েছে। মতলুব মিয়াকে চোখে চোখে রাখার একজন মানুষও হয়েছে। 25 বছর একসাথে থেকে হঠাৎ সে যে চুরি করা শুরু করবে কেই বা জানত। সবচেয়ে বড় কথা, শিউলির চাচার খোঁজ পাওয়া গেছে। রইসুদ্দিন চিঠি লিখেছেন, আশা করছেন 2 সপ্তাহ 2-এর মধ্যে চিঠির উত্তর এসে যাবে। চাচা যখন মেয়েটাকে এসে নিয়ে যাবে, বল্টুও তার নিজের জায়গায় চলে যাবে। ততদিন তার বাসায় 2জন নতুন বাচ্চা অতিথি থাকা এমন একটা খারাপ ব্যাপার না। বাচ্চা কাচ্চা নিয়ে তার যেরকম ভয় ছিল, সত্যি বলতে এই 2জনকে দেখে সেই ভয়টা একটু কমে এসেছে। আজ অফিস ছুটি। রইসুদ্দিন তার কাগজপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার জন্য বের করে খানিক দূর এগিয়ে এসে হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলেছেন। শিউলি আর বল্টু বেরিয়ে গেছে। 2জন টোটো করে কোথায় ঘুরে বেড়ায় কে জানে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে রইসুদ্দিনের হঠাৎ চা খাওয়ার ইচ্ছা হলো। মতলুব মিয়াকে ডেকে 1 কাপ চা দিতে বললেন। মতলুব মিয়া কাপে করে যে জিনিসটা চা হিসেবে এনেছে সেটা অবশ্যই দেখে রইসুদ্দিনের চা খাওয়ার ইচ্ছাটা পুরাটাই উড়ে গেল। ময়লা কাপে ঘোলা ঘোলা খানিকটা তরল, তার মাঝে গোটা 6 পিঁপড়া ভাসছে, আর পিঁপড়াগুলা সরিয়ে চুমুক দিতে গিয়েই তার নাড়িটা উল্টে এলো। থু থু করে ফেলে দিলেন। এটা কি এনেছো মতলুব মিয়া? চা নাকি ইঁদুর মারার বিষ? মতলুব মিয়া মুখ গম্ভীর করে বলল, ভাই 25 বছর থেকে আপনার জন্য জীবনপাত করছি, আর না। কেন, কি হয়েছে? বাসার কাজ আমি আর করবো না। রইসুদ্দিন অবাক হয়ে বললেন, বাসার কাজ তুমি কবে করেছো বলো তো? গত 25 বছর তো তুমি শুধু শুয়ে বসে কাটিয়ে দিলে। শিউলি আসার পর মনে হয় গতটা একটু নাড়াচ্ছ। মতলুব মিয়া মুখ শক্ত করে বলল, এ অপমান আমি আর সহ্য করব না ভাই, আমি স্বাধীন কাজ করব। কি কাজ? হ্যাঁ, ব্যবসা করব।
রইসুদ্দিন চোখ কপালে তুলে বলে, ব্যবসা? তুমি ব্যবসা করবে? কেন ভাই, আপনি কি মনে করেন আমি ব্যবসা করতে পারি না? রইসুদ্দিন গম্ভীর মুখে মাথা নাড়েন। আমি তাই মনে করি মতলুব মিয়া, তোমার মতো আলসে মানুষ ব্যবসা করতে পারে না। তা তুমি কিসের ব্যবসা করবে? মতলুব মিয়ার মুখে সব জানতার একটা হাসি ফুটে ওঠে। সে মাথা নেড়ে বলল, তার আগে বলেন দেখি ভাই, একটা ময়না পাখির দাম কত? ময়না পাখি? সে তো অনেক দাম, কয়েক হাজার টাকা তো হবেই। ময়না পাখি তো দেখতে সুন্দর না, তাহলে তার দাম কেন বেশি? কারণটা বলেন দেখি। কারণ ময়না পাখি কথা বলতে পারে। এখন যদি মনে করেন অন্য একটা পাখি কথা বলতে পারছে, তাহলে সেই পাখির দাম কত হবে? রইসুদ্দিন অবাক হয়ে মতলুব মিয়ার দিকে তাকালেন। তুমি যদি কথা বলা কাক আনতে পারো তাহলে লাখ টাকায় বিক্রি হবে। যদি মুরগিকে দিয়ে কথা বলাতে পারো সেটাও নিশ্চয়ই বৈজ্ঞানিকরা 2 লাখ টাকায় কিনে নেবে। মতলুব মিয়ার চোখ লোভে চকচক করতে থাকে। বলে, সত্যি সত্যি ভাই? রইসুদ্দিন মাথা নেড়ে বলে, কিন্তু তুমি কি পাখি আনবে যেটা কথা বলে? মতলুব মিয়া উত্তর না দিয়ে খুব গম্ভীর গলায় বলে, সময় হলে দেখবেন ভাই, এখন আমার খালি একটু দরকার কিছু ক্যাশ টাকা। ভাই একটু ধার দিবেন কিন্তু। রইসুদ্দিন ভুরু কুচকে বলে, দেওয়ার মতো হলে নিশ্চয় দেব, কিন্তু কথা হচ্ছে তোমার যেরকম বুদ্ধিশুদ্ধি তোমাকে না কেউ ঠকিয়ে দেয়। মতলুব মিয়া একগাল হেসে বলে, ভাই, একজন মানুষকে আরেকজন মানুষ ঠকাতে পারে যদি তার বুদ্ধি বেশি হয়। এখানে মক্কেলের বুদ্ধি আমার থেকেও কম, বুঝলেন? সেদিন সন্ধ্যাবেলা দেখা গেল মতলুব মিয়া একটা খাঁচা নিয়ে এসেছে। খাঁচাটার ওপর কালো কাপড় দিয়ে ঢাকা। অনেক যত্ন করে সেটাকে টেবিলের ওপর রাখা হয়েছে। রইসুদ্দিন জিজ্ঞাসা করলেন, কী আছে ভেতরে? সময় হলে দেখবেন। তা সময় কখন হবে? রাত 12টায়। রাত 12টায় হবে। রাত 12টায়? রাত 12টায় কেন? পাখিদের খাওয়া দাওয়া বিশ্রাম খুব নিয়ম মতো নিতে হয়, একটু উল্টাপাল্টা হলেই বিপদ। শিউলি জিজ্ঞাসা করে, ভিতরে পাখি আছে নাকি? এই পাখি কথা বলে? মতলুব মিয়া উত্তর না দিয়ে খুব একটা তাচ্ছিল্যের ভান করে শিউলির দিকে তাকালো। বল্টুকে এখনও স্কুলে দেওয়া হয়নি, কিন্তু একা একা জেগে না থেকে সেও শুয়ে পড়ে। তবে আজকে কথা বলা পাখি দেখানোর জন্য রইসুদ্দিন, শিউলি, বল্টু 3জনে জেগে রইল। ঠিক রাত 12টার সময় মতলুব মিয়া এক গ্লাস পানি, একটি পিরিচে কিছু চাউল এবং একটা মোমবাতি নিয়ে হাজির হয়। টেবিলে মোমবাতিটা জ্বালিয়ে সে লাইট নিভিয়ে দিল। বল্টু জিজ্ঞাসা করলো, লাইট থাকলে কি হয়? মতলুব মিয়া ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, কোনো শব্দ না, এই পাখিকে জাগানোর সময় কোনো কড়া আলো থাকতে পারবে না। রইসুদ্দিন, শিউলি, বল্টু 3জনেই নিঃশ্বাস বন্ধ করে লইল এবং মতলুব মিয়া খুব সাবধানে কালো কাপড়টা সরিয়ে দিল। তারা অবাক হয়ে দেখল খাঁচার মাঝখানে একটা মাঝারি সাইজের মুরগি বসে আছে। কথা বলার নিষেধ জেনেও শিউলি অবাক হয়ে চিৎকার করে ওঠে, আরে এইটা তো দেখি একটা মুরগি! মতলুব মিয়া চোখ পাকিয়ে শিউলির দিকে তাকায়। চুপ চুপ ছেমরি! শিউলি চুপ করে যাওয়ার পর মতলুব মিয়া গ্লাস থেকে ঠান্ডা পানি মুরগির গায়ে ছিটিয়ে দিতেই মুরগি গা ছাড়া দিয়ে উঠে বসে। মতলুব মিয়া তখন হাতে কয়েকটা চাউল নিয়ে জানলার দরজা দিয়ে, খাঁচার দরজা দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দিল, কিন্তু মুরগি সেটা খাওয়ার কোনো উৎসাহ দেখালো না। খাঁচার এক কোণায় সরে গেল। মতলুব মিয়া বলল, খাও জরিনা, একটু চাউল খাও। বল্টু জিজ্ঞাসা করে, এই মুরগি কথা বলতে পারে? হ্যাঁ। মতলুব মিয়া মাথা নাড়ল। মুরগি বলো না, মনে দুঃখ পাবে। নাম ওর জরিনা। মুরগির নাম জরিনা? হ্যাঁ, ও সব কথা বলতে পারে। মতলুব মিয়া মুরগির দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, বলো জরিনা, নাম বলো। সবাই কান খাড়া করে রইল। মুরগি কোনো শব্দ করল না। মতলুব মিয়া গলায় আরও মধু ঢেলে বলল, বলো জরিনা সুন্দরী, লজ্জা করো না। মুরগি এবারে কক কক করে একটু শব্দ করল। বল্টু হাততালি দিয়ে বলে, বলেছে, নাম বলেছে। শিউলি মাথা নেড়ে বলে, নাম বলেছে কক কক, জরিনা তো বলেনি। রইসুদ্দিন এতক্ষণ একটা কথা না বলে পুরো ব্যাপারটা দেখছিলেন। তারপর গলা খ্যাকারি দিয়ে বললেন, মতলুব মিয়া,
যে আসলেই তোমার মুরগি কথা বলে? যে ভাই। তোমার নিজের কানে শোনা? যে ভাই, নিজের কানে শুনেছি। কি কথা বলেছে? নাম নাম জিজ্ঞাসা করলে বলেছে জরিনা সুন্দরী, বাড়ি জিজ্ঞাসা করলে বলেছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া? একটা মুরগি ব্রাহ্মণবাড়িয়া উচ্চারণ করতে পারে? এত কঠিন একটা শব্দ? মতলব মিয়া গম্ভীর গলায় বলে, ব্রাহ্মণবাড়িয়ার মুরগি তো বাড়ির নেত্রকোনা তো বলবে না, তাই না? আর কি কি বলেছে? আলুর পাতা থালু থালু কবিতাটাও বলতে পারে। পুরো কবিতা বলে? যে বলে। রইসুদ্দিন নিঃশ্বাস ফেলে মাথা নাড়ে। মতলব মিয়া বলে, অনেক পাচড়াপাচড়ি করলে গানও গাইতে পারে। গানও গাইতে পারে? তা কি গান? রঙ্গিলা ভাবিল গান, তবে গানের গলা বেশি ভালো না। তুমি এটাও নিজের কানে শুনেছ? যে শুনেছি, আপনি শুনবেন ভাই? শোনাও দেখি। মতলব মিয়া খাঁচার সামনে উবু হয়ে বসে পড়ল। জরিনা সুন্দরী, একটা গান শোনাও আমাদের, রঙ্গিলা ভাবির গান শোনাও। জরিনা সুন্দরী শোনাও দেখি। মুরগির গান শোনানোর কোনো লক্ষণ দেখা গেল না। মতলব মিয়া খাঁচা ধরে ঝাঁকুনি দিলেন। শোনাও না একটা গান, ভালো হবে না কিন্তু, অনেক রাগ হবে কিন্তু, শোনাও গান। মুরগি খানিকটা ভয় পেয়ে মনে হলো মাথা উঁচু করে কক কক শব্দ করলো। মতলব মিয়া এবারে সত্যি সত্যি রেগে গেল। খাঁচাটা জোরে জোরে কয়েকটা ঝাঁকুনি দিয়ে ধমক দিয়ে বলে, কথা বল বেটি, কথা বল, না হলে আচার মেরে মাথা ফাটিয়ে দিব আমাকির বেটি, মুন্ডু চিড়ে ফেলবো কিন্তু, কথা বল। রইসুদ্দিন একটা হাই তুলে বলল, মতলব মিয়া, তোমাকে কেউ ঠকিয়েছে। মুরগি কোনোদিন কথা বলে না মতলব মিয়া। মুরগি যদি কথা বলতো তুমি আইনস্টাইন হয়ে যেতে। মতলব মিয়া কাঁদো কাঁদো গলায় বলে, কিন্তু আমি নিজের কানে কথা বলতে শুনেছি। কি শুনেছ, কিভাবে শুনেছ আমি জানি না, কিন্তু আমার কাছ থেকে তুমি শুনে রাখো, তোমার বুদ্ধি আর ওই মুরগির বুদ্ধির মধ্যে কোনো পার্থক্য নাই। রইসুদ্দিন ঘুমাতে চলে গেলেন। শিউলি আর বল্টু মতলব মিয়ার সাথে আরও ঘণ্টাখানেক মুরগিকে কথা বলানোর চেষ্টা করে হাল ছেড়ে দিল। মতলব মিয়া হাল ছাড়ল না, সারা রাত মুরগির পিছে পড়ে রইল। শেষ রাতেই রইসুদ্দিনের ঘুম যখন একটু হালকা হয়ে গেল, শুনতে পেলেন তিনি মতলব মিয়া ভাঙা গলায় কাকুতি মিনতি করছে। তোর দোহাই লাগে জরিনা বেটি, তোর পায়ে ধরি জরিনা, কথা বল, বেশি কথা বলা লাগবে না, একটা শব্দ বল, বল না বাকির বেটি, বল না, বল সোনার চান, আমার পিঞ্জিরার পক্ষী, বল একবার, চেষ্টা করে দেখ, আমি জানি তুই পারবি, আমি তোকে 500 টাকা দিয়ে কিনে এনেছি, আমারে তুই পথে বসাস না জরিনা বেটি, কসম লাগে আল্লাহ জরিনা বেটি। সকালবেলা অফিসে যাওয়ার আগে রইসুদ্দিন দেখলেন মতলব মিয়া মুরগির খাঁচাটির সামনে নিয়ে বারান্দায় বসে গালে হাত দিয়ে আছেন। মুখে খোঁচা খোঁচা দাড়ি এবং চোখ টকটকে লাল। মতলব মিয়ার অবস্থা দেখে রইসুদ্দিন তাকে আর কিছু জিজ্ঞাসা করতে পারলেন না। শিউলি স্কুলে যাওয়ার সময় দেখলো মতলব মিয়া হাঁটুতে মুখ গুজে আছেন। দুপুরবেলা বল্টু যখন হাঁটতে বের হলো তখন মতলব মিয়া তখনও তার মুরগির খাঁচার সামনেই বসে আছেন। বিকেলবেলা বাসায় ফিরে রইসুদ্দিন একটা বিচিত্র জিনিস দেখতে পেলেন। কি বিচিত্র জিনিস দেখতে পেলেন? না, আজকে না, সামনের দিন। বিদায়।